রসায়নের জগতে FeCl2 আর FeCl3 এর মতো সংকেতগুলো দেখলে কি মনে হয়? কোনো গোপন কোড? হ্যাঁ, অনেকটা সেরকমই। কিন্তু এটা এমন একটা কোড যার একটা সার্বজনীন ভাষা আছে। আজকে আমরা ঠিক এই কোড ভাঙার নিয়মগুলোই শিখব, যাতে যে কোনো রাসায়নিক যৌগের পরিচয় তার নাম বা সংক্ষেপ দেখেই বলে দেয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রোডম্যাপ। এই রাসায়নিক নামের কোডটি আমরা মোট 5টা ধাপে ভাঙব। প্রথমে আমরা এই সার্বজনীন ভাষার সাথে পরিচিত হব। তারপর সহজ আয়ন থেকে শুরু করে অবস্থান্তর ধাতু, পলিঅ্যাটমিক আয়ন আর সবশেষে জটিল সব যৌগ আর অ্যাসিডের নামকরণ শিখব। আর পুরোটা শেখা হয়ে গেলে কয়েকটা প্র্যাকটিস করে নেব। এই কোড ভাঙার প্রথম ধাপই হলো এটা বোঝা যে এই নামকরণ কোনো এলোমেলো ব্যাপার নয়। এর পেছনে কিন্তু একটা দারুণ গোছানো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিস্টেম কাজ করে। একবার ভাবুন তো, এর কারণে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন রসায়নবিদ একটা সংকেত দেখেই ঠিক একই জিনিস বোঝেন। এটা আসলে বিজ্ঞানের এক বিশ্বজনীন ভাষা। যে কোনো কোড ভাঙার মতোই আমরা এর সবচেয়ে সহজ অংশ দিয়ে শুরু করব, আর সেগুলো হলো বাইনারি আয়নিক যৌগ। নামটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। মানে এগুলো মাত্র দুই ধরনের পরমাণু দিয়ে তৈরি, একটা ধাতু আর একটা অধাতু। আচ্ছা, তাহলে এই সহজ দুই অংশের যৌগগুলোর নাম ডাকার নিয়মটা কি? চলুন সেটাই দেখি। এই যৌগগুলোর দুটো মূল চরিত্র আছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হলো পজিটিভ, কারণ সে ইলেকট্রন দান করে, আর অ্যানায়ন হলো নেগেটিভ, কারণ সে ইলেকট্রন গ্রহণ করে। মানে একজন দাতা আর একজন গ্রহীতা। এই আদান প্রদানের কারণেই কিন্তু এদের মধ্যে একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়। এদের নামকরণের নিয়মটা কিন্তু একদম সোজা। প্রথমে ধাতুর পুরো নামটা বলতে হবে, তারপর অধাতুর নামের মূল অংশের সাথে শুধু একটা আইড বসিয়ে দিতে হবে। যেমন ধরুন, আমাদের সবার পরিচিত খাবার লবণ, সোডিয়াম আর ক্লোরিন মিলে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড। কিন্তু উল্টোটা যদি করতে হয়, মানে নাম থেকে সংকেত লিখতে হয়, তার জন্যও একটা চমৎকার ট্রিক আছে। কিন্তু তার আগে আমাদের আয়নগুলোর চার্জ জানতে হবে। আর এইখানেই আসে সেই ম্যাজিক ট্রিকটা, যাকে বলে ক্রিস ক্রস বা অদল বদল নিয়ম। দেখুন, প্রতিটি আয়নের চার্জের যে সংখ্যাটা, সেটাকে নিয়ে অন্য আয়নটির পায়ের কাছে বসিয়ে দিন। ব্যাস, কত সহজে ক্যালসিয়াম ব্রোমাইডের সংকেত CaBr2 পাওয়া গেল। বেশ, আমরা বেসিকটা শিখে ফেলেছি। এখন চলুন লেভেল একটু আপ করা যাক। এবার আমরা এমন কিছু জিনিস দেখব যা নিয়মগুলোকে আরও মজার করে তোলে। একাধিক চরিত্রধারী ধাতু আর পরমাণুর দল। প্রথমেই একটা ধাঁধার মতো ব্যাপার। কিছু কিছু ধাতু আছে, যেমন আয়রন, যাদের চরিত্র একাধিক। মানে এরা কখনো একরকম চার্জ দেখায়, তো কখনো অন্যরকম। তো এদেরকে আলাদা করে চিনব কিভাবে? ওয়েল, এই সমস্যার সমাধানও আছে, আর তাও আবার দুটো। একটা হলো আধুনিক বা সিস্টেম্যাটিক পদ্ধতি, যেখানে রোমান সংখ্যা দিয়ে চার্জটা পরিষ্কার করে বলে দেওয়া হয়। আরেকটা হলো পুরনো দিনের পদ্ধতি, যেখানে নামের শেষে আস আর ইক ব্যবহার করা হতো। দুটোই ঠিক, তবে আজকাল রোমান সংখ্যা ব্যবহার করাটাই বেশি চলে। এবার আসি দ্বিতীয় লেভেলে, পলিঅ্যাটমিক আয়ন বা বহু পারমাণবিক আয়ন। নামটা একটু খটমট হলেও আইডিয়াটা দারুণ। ভাবুন, এরা হলো পরমাণুদের একটা গ্যাং বা টিম, যারা সবসময় একসাথে থাকে আর তাদের একটা মোট চার্জ থাকে। তো এই টিমগুলোকে আলাদা করে চেনার উপায় কি? প্রায় দেখা যায় এদের নামের শেষে একটা ছোট ক্লু থাকে, আইট আর এইট। নিয়মটা সহজ। আইট মানে অক্সিজেনের সংখ্যা কম, আর এইট মানে অক্সিজেনের সংখ্যা বেশি। এটা কিন্তু মনে রাখাটা খুবই জরুরি। চলুন এবার আরও গভীরে যাওয়া যাক, অক্সো অ্যাসিড আর কিছু জটিল যৌগের জগতে, যেখানে নিয়মগুলো আরও সূক্ষ্ম হয়ে ওঠে। এখানে ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলো দেখুন। এটা একটা সিঁড়ির মতো। যত অক্সিজেন বাড়ছে, নামটাও একটা নির্দিষ্ট প্যাটার্নে বদলে যাচ্ছে। একদম নিচে হাইপো মানে সবচেয়ে কম অক্সিজেন, আর একদম ওপরে পার মানে সবচেয়ে বেশি। আর এখন আমরা আসছি আমাদের কোডের সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে, জটিল যৌগ। ব্যাপারটা অনেকটা আমাদের সৌরজগতের মতো। মাঝখানে থাকে একটা কেন্দ্রীয় ধাতু, আর তাকে ঘিরে ঘুরতে থাকে লিগ্যান্ড নামের কিছু অণু বা আয়ন।
এদের নামকরণের নিয়মকানুনও একটু অন্যরকম। যেমন এখানে আগে লিগ্যান্ডদের নাম বলতে হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পুরো দলটার চার্জ যদি নেগেটিভ হয় তাহলে কেন্দ্রীয় ধাতুর নামের শেষে একটা 8 বসে যায়, যেন তার পরিচয়টা একটু বদলে গেল। তো আমরা কোডের প্রায় সব নিয়মই জেনে গেছি। এখন কি করতে হবে? অবশ্যই প্র্যাকটিস। চলুন আমাদের নতুন শেখা জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথমেই একটা ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর ধাতু দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে দেখুন 3টা ক্লোরিন আয়ন আছে, আর আমরা জানি প্রতিটা চার্জ -1। তো মোট -3 চার্জকে ব্যালেন্স করতে ক্রোমিয়ামের চার্জ কত হতে হবে? একদম ঠিক, +3। তাই এর নাম হল ক্রোমিয়াম 3 ক্লোরাইড। এবার আর একটু চ্যালেঞ্জিং, একটা অবস্থান্তর ধাতুর সাথে একটা পলিঅ্যাটমিক আয়ন। আমরা জানি একটা সালফেট আয়নের চার্জ হল -2। এখানে আছে 3টা, মানে মোট চার্জ -6। এই -6কে ব্যালেন্স করার জন্য দুটো আয়রনকে মিলে +6 হতে হবে। তাহলে এক একটা আয়রনের চার্জ কত হল? +3। সুতরাং এটার নাম আয়রন 3 সালফেট। সহজ, তাই না? আসলে এই নিয়মগুলো শিখে ফেলার মানে হল আমরা বিজ্ঞানের একটা সার্বজনীন ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করলাম। এমন একটা ভাষা যা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের একজন বিজ্ঞানীর সাথে নিখুঁতভাবে যোগাযোগ করা যায়। তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে কোড ভাঙলাম, এই নামকরণ শিখলাম, এটা কিন্তু গল্পের শুরু মাত্র। আসল মজাটা তো লুকিয়ে আছে এর পেছনে। কারণ একটা যৌগের নাম শুধু তার পরিচয়ই দেয় না, তার গঠনটা কেমন হবে, সে কী ধরনের কাজ করবে, আমাদের চারপাশে তার ভূমিকা কী হবে, এই সব কিছুরই একটা আভাস দেয়। আর সেই গল্পটা জানতে পারাটাই তো রসায়নের আসল ম্যাজিক।